স্বাগত রোশান ক্লাসে। আমি জয়দেব কুমার রায়, প্রভাষক, কেমিস্ট্রি, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকের আলোচনা মিঠা পানির উৎস ও গুরুত্ব, সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, অর্থাৎ পানির ক্ষরতা, পিএইচ, পানি দ্রবীভূত অক্সিজেন, ডিজলভ অক্সিজেন, প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা, বিওডি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এরপর আজকে আরো আলোচনা করব সিওডি, রাসায়নিক অক্সিজেন চাহিদা, অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবং আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব টিডিএস, মোট দ্রবীভূত কঠিন পদার্থ। আজকে শিখন ফল, আজকে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করলে শিখব সারফেস ওয়াটারের পানি ক্ষরতার অসুবিধা, পানি ক্ষরতা দূরীকরণ ও ক্ষরতার পরিমাণ নির্ণয়, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ নির্ণয়, বিওডি ও সিওডি এর পরিমাণ নির্ণয়, মোট দ্রবীভূত কঠিন পদার্থ কমানোর উপায়। তো প্রথমে একটু আলোচনায় যাব মিঠা পানি। মিঠা পানি হচ্ছে যে পানিতে অতি অল্প পরিমাণে বর্জ্য পদার্থ দ্রবীভূত থাকে তাকে মিঠা পানি বলে। মিঠা পানির পিএইচ এর মান 6.5 থেকে 8.5 এর মধ্যে হয়। চিত্রে কিছু মিঠা পানির উৎস দেখানো হলো। মিঠা পানির চারটি উৎস: হিমবাহ ও তুষার আচ্ছাদিত পানি, বৃষ্টির পানি, প্রাকৃতিক পাতিত পানি যেটাকে বলে, নদীর পানি, গভীর নলকূপের পানি যেটাকে খনিজ পানি বলা হয়। মিঠা পানি গুরুত্ব: রান্নার কাজে, কৃষিকাজে, শিল্পে, লন্ড্রি শিল্পে, মৎস্য চাষে, পশু পাখি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে মিঠা পানি প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। আমাদের এখানে আমাদের চিত্রে কম্পিটিং ওয়াটার ইউজেস কিভাবে, এটা হচ্ছে ডোমেস্টিক, ইন্ডাস্ট্রিয়াল, আর এখানে এগ্রিকালচারাল দেখানো হয়েছে। তো সারা ওয়ার্ল্ডে এখানে 70% ব্যবহার করা হচ্ছে এগ্রিকালচার কাজে, 8% ডোমেস্টিক, আর 22% ইন্ডাস্ট্রিয়াল কাজে। লো অ্যান্ড মিড ইনকাম কান্ট্রিজ 82% এগ্রিকালচার, 8% ডোমেস্টিক এবং 10% ইন্ডাস্ট্রিয়াল। এখানে হাই ইনকাম কান্ট্রিজ, এখানে 30% এগ্রিকালচার, 11% domestic and 59% ইন্ডাস্ট্রিয়াল। এখানে আরেকটা পাই চার্টের মাধ্যমে দেখানো হচ্ছে ইরিগেশনে হচ্ছে 81% সারা বিশ্বে টোটাল আর কি। ডোমেস্টিকে 6%, পাবলিক সাপ্লাই 1%, থার্মো ইলেকট্রিকে 3%, ইন্ডাস্ট্রিয়ালে 4%, আর লাইভ স্টকে 3% মিঠা পানি ব্যবহার করা হয়। পানি ক্ষরতা কি? পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন প্রভৃতি আয়নের বাইকার্বনেট এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এর সালফেট ও ক্লোরাইড জাতীয় লবণ দ্রবীভূত থাকলে তাকে ক্ষর পানি বলে। পানির এই ধর্মকে পানি ক্ষরতা বলে। পানি ক্ষরতাকে ppm এককে প্রকাশ করা হয়। এখানে চিত্রে দেখানো হচ্ছে যে হার্ড ওয়াটার মানে হচ্ছে পানি ক্ষরতা, যেখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এর আয়রনের পরিমাণটা বেশি। সফট ওয়াটার, যেখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনের পরিমাণটা কম। তো পানির ক্ষরতা দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতা হচ্ছে সালফেট ও ক্লোরাইড জাতীয় লবণ দ্রবীভূত থাকলে তাকে স্থায়ী ক্ষর পানি বলে। আর স্থায়ী ক্ষর পানির ধর্মটাকে বলা হচ্ছে স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা বাইকার্বনেট জাতীয় লবণ দ্রবীভূত থাকলে তাকে অস্থায়ী ক্ষর পানি বলে, আর ধর্মটাকে বলা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। এখানে চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে যে ক্যাটায়ন, জেনারেল হার্ডনেস, নন হার্ডনেস, আর হচ্ছে কার্বনেট হার্ডনেস। এখানে আয়নগুলো কার্বনেট হচ্ছে কি কার্বনেট এবং বাইকার্বন হিসেবে থাকবে। তো এখানে তুলনামূলক একটা টেবিল আলোচনা করা হয়েছে যে পানিতে ক্যালসিয়াম কার্বনেট এর পরিমাণ ppm এককে মানে মিলিগ্রাম পার লিটারে। পানি প্রকৃতি, যদি পানিতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা
0 থেকে 50 ppm হয় তাহলে মৃদু পানি, 50 থেকে 100 ppm হয় তাহলে মোটামুটি মৃদু, 100 থেকে 150 হয় তাহলে সামান্য ক্ষার, 150 থেকে 200 মোটামুটি ক্ষার, 200 থেকে 300 তাহলে ক্ষার পানি। আর যদি এই ক্যালসিয়াম কার্বনেট এর পরিমাণ 300 ppm এর বেশি হয় তাহলে খুব ক্ষার। আর আমরা অবশ্যই একটা জিনিস মনে রাখবো যে পানি ক্ষারতাকে পরিমাপ করা হয় পানিতে উপস্থিত ক্যালসিয়াম কার্বনেট এর পরিমাণের উপর ভিত্তিতে। ক্ষার পানির ব্যবহারের অসুবিধা এর হচ্ছে কাপড় ধোয়া বা লন্ড্রি কাজে ক্ষার পানি ব্যবহার করলে সাবানের অপচয় ঘটে। 2 বয়লারের ক্ষার পানি ব্যবহার করলে এর ভিতরের অদ্রবণীয় কঠিন ধাতব লবণের আস্তরণ সৃষ্টি হয়। এরূপ আস্তরণে তাপ উপবাহী বলে জ্বালানি প্রয়োগ বেড়ে যায়। কাগজ, কৃত্রিম স্লিক, রঞ্জন শিল্প ক্ষার পানি ব্যবহার করা যায় না। ক্ষার পানিতে চাল, ডাল প্রভৃতি সহজে সিদ্ধ হয় না এবং তরকারির স্বাদও কম হয়ে থাকে। তরকারির রং কালচে হয়ে যায়, গ্লাস ও বাসনপত্র বাদামি রঙের দাগ পড়ে। এগুলো হচ্ছে ক্ষার পানি ব্যবহারের অসুবিধা। পানি ক্ষমতা দূরীকরণ। তো পানি ক্ষমতা দূরীকরণে বিভিন্ন পদ্ধতি আছে, যেমন হচ্ছে অস্থায়ী ক্ষমতা দূরীকরণে স্ফুটন পদ্ধতি, ক্লাক পদ্ধতি। আর স্থায়ী ক্ষমতা দূরীকরণে হচ্ছে কাপড় ফোটা পদ্ধতি, আয়ন বিনিময় পদ্ধতি। আর পারমুটিক পদ্ধতি। এখন আমরা এই দুটো পদ্ধতি নিয়ে একটু করে আলোচনা করব। তো লাইম সোডা প্রসেস হচ্ছে যে লাইম হচ্ছে চুনের পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা পলিচুন এবং সোডিয়াম কার্বনেট আমরা কি করব এই ক্ষার পানির মধ্যে যোগ করলে যে বাইকার্বনেট মানে অস্থায়ী ক্ষমতার জন্য দায়ী হচ্ছে বাইকার্বনেট, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সাথে যদি বাইকার্বনেট থাকে তাহলে এরা পলিচুনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয়ে যাবে এবং নিচে অর্ধক্ষেপ আকারে জমা হবে। তো এখানেও দেখানো হচ্ছে একই বিক্রিয়া, নিচে অর্ধক্ষেপ এখানে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট পলিচুনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট অর্ধক্ষেপ প্লাস পানি উৎপন্ন করতেছে। অনুভাবে ম্যাগনেসিয়াম হাইড্রোজেন কার্বনেট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে পলিচুনের সাথে বিক্রিয়া করে এখানে কি করতেছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের অর্ধক্ষেপ করতেছে। তো এইভাবে কি করা হচ্ছে যে সোডা লাইম প্রসেসের মাধ্যমে পানি ক্ষমতা দূর করা হচ্ছে। এখানে আরো কিছু বিক্রিয়া দেখানো হলো। এখানে স্পেশালি এখানে একটা পদ্ধতি কথা বলা হয়েছে, রিমুভাল অফ কার্বনেট হার্ডনেস। তো বলছে যে আমাদের ম্যাগনেসিয়াম বাইকার্বনেট প্লাস পলিচুন এটা বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম কার্বনেট প্লাস পানি উৎপন্ন করতেছে। রিমুভাল অফ নন কার্বনেট হার্ডনেস যেগুলো নন কার্বনেট না, কার্বনেট ও সালফেট যদি থাকে, ক্লোরাইড থাকতে পারে, এগুলোকে দূর করার জন্য আমরা কি করব, যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটের সাথে আমরা লাইম দেবো, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম সালফেট উৎপন্ন করবে। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের নিচে কি প্রেসিপিটেট হিসেবে জমা হবে। আর ক্যালসিয়াম সালফেটটাও এই সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট প্লাস সোডিয়াম সালফেট উৎপন্ন করবে। তো এখানে একটু কথা বলা আছে, লাইম ইজ ইউজ টু রিমুভ টেম্পোরারি হার্ডনেস, মানে আমরা পলিচুনটা ব্যবহার করব অস্থায়ী ক্ষত দূর করার জন্য, প্লাস ম্যাগনেসিয়াম পার্মানেন্ট হার্ডনেস এবং ম্যাগনেসিয়াম জাতীয় স্থায়ী ক্ষত দূর করার জন্য। সোডা অ্যাশ ইজ ইউজড মেইনলি টু রিমুভ পার্মানেন্ট হার্ডনেস। তো সোডা অ্যাশটা ব্যবহার করব স্থায়ী ক্ষত দূর করার জন্য। তাহলে আমরা লাইম মানে পলিচুনটা ব্যবহার করব অস্থায়ী ক্ষত এবং ম্যাগনেসিয়ামের স্থায়ী ক্ষত, ম্যাগনেসিয়াম জাতীয় স্থায়ী ক্ষত দূরীকরণের জন্য, আর সোডা ব্যবহার করব স্থায়ী ক্ষত দূরীকরণের জন্য। তো এখানে পানি ক্ষমতা স্থায়ী অবস্থা নির্ণয়। তো আমরা এটা হচ্ছে একটা প্রমাণ মান এবং প্রমাণ দ্রবণ 1 ml 0.01 মোলার EDTA ইথিলিন ডাইমিন টেট্রাএসিটেট, ইথিলিন ডাইমিন টেট্রাএসিটেট অনেকে বলে ইথিলিন ডাইমিন টেট্রাএসিটিক অ্যাসিড, এটা প্রশমিত করে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে। তো এখানে ধরা যাক VML পানির নমুনাকে টাইট্রেট করতে 0.01 m EDTA দ্রবণের YmL প্রয়োজন হয়। তাহলে অতএব সুতরাং পানি ক্ষমতা হবে Y × W/V, এটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার, তো মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট পার লিটার। তো এই পদ্ধতিতে পানি ক্ষমতা পরিমাপ করা।
তো পিএইচ আমরা জানি কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হচ্ছে। পিএইচ সমান মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন। তো এখানে পিএইচ সীমা এবং পানি প্রকৃতি বলছে যদি পিএইচটা 7 হয় তাহলে বিশুদ্ধ পানি, 6.7 থেকে 7.4 হলে পানযোগ্য পানি, পান মানে যোগ্য, আর 5.3 থেকে 7.4 হলে মিঠা পানি, 7.6 থেকে 8.8 হলে ক্ষয় পানি, 8.2 থেকে 9.7 হলে সামুদ্রিক পানি, সরি এখানে একটু ফন্ট চেঞ্জ হয়ে গেছে, 2.2 থেকে 4.8 হলে অ্যাসিড দূষিত পানি। পানিতে দ্রবীভূত অক্সিজেন ডিও নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার পানিতে যত মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত থাকে সেই পরিমাণকে ডিও বা ডিজলভ অক্সিজেন বলে। তো ডাব্লিউ বলতে হচ্ছে WHO মানে ভূ কর্তৃক পানিতে দ্রবীভূত অক্সিজেনের স্ট্যান্ডার্ড সীমা হচ্ছে 4 থেকে 6 ppm। বলছে কম হলে সেখানে কোনো জীব বেঁচে থাকা খুবই কঠিন হয়ে যায়। তো পানির ডিও নির্ণয় উইনক্লার পদ্ধতির সাহায্যে। তো প্রথমে নমুনা পানি নেব, নমুনা পানির মধ্যে ম্যাঙ্গানিজ আয়ন যোগ করব, মানে ম্যাঙ্গানিজের লবণ যোগ করব। তো নমুনা পানি কি হবে, এটা নমুনা পানির মধ্যে অক্সিজেন দ্বারা ম্যাঙ্গানিজ লবণ জাহিত হবে, জাহিত হলে ম্যাঙ্গানিজ অক্সাইডের পিপিটি অর্থাৎ প্রেসিপিটেট মানে অর্ধক্ষেপ উৎপন্ন করবে। এরপর এটাকে আমরা আয়োডোমেটিক টাইডেশন করব। আয়োডোমেটিক টাইডেশন মানে হচ্ছে আয়োডাইড লবণ একটা জারক অ্যাসিডের উপস্থিতিতে একটা জারক পদার্থের সাথে বিক্রিয়া করাবো, তাহলে এখান থেকে মুক্ত আয়োডিন উৎপন্ন হবে। এই মুক্ত আয়োডিনকে আমরা প্রমাণ থার সালফেট দ্রবণ দ্বারা কি করবো, টাইডেশন করব। তো দেখা যাচ্ছে যে এখানে 1:2 অনুপাতে আয়োডিন এক অণু 2 অণু থার সালফেট দ্রবণের সাথে বিক্রিয়া করে একটা থায়ামাইড প্লাস আয়োডিন উৎপন্ন হচ্ছে, একটা থায়ামাইড প্লাস আয়োডিন উৎপন্ন হচ্ছে। এখান থেকে আমরা বলতে পারি যে 2 মোল থার সালফেট দ্রবণ প্রশমিত করে 1 মোল আয়োডিনকে, 1 মোল আয়োডিন উৎপন্ন হতে 1 মোল ম্যাঙ্গানিজ অক্সাইড লাগতেছে, আর 1 মোল ম্যাঙ্গানিজ অক্সাইড উৎপন্ন করতে ম্যাঙ্গানিজ লবণকে জাহিত করতে হচ্ছে। তো আমরা এখান থেকে যেহেতু আমার এটা প্রমাণ দ্রবণ আর এটা হচ্ছে অক্সিজেন পরিমাণ বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি যে 1 মোল থার সালফেট দ্রবণ প্রশমিত করে 0.1 মোল অক্সিজেনকে। তাহলে এখানে আমরা অক্সিজেনের মিলিগ্রামে, প্রথমে গ্রামে ভর, তারপর মিলিগ্রামে ভর বসাবো, তারপর এখানে আমরা মোলারিটির সংজ্ঞা দেবো যে 1000 ml 1 m থার সালফেট দ্রবণ প্রশমিত করে 0.5 ইন্টু 32 ইন্টু 1000 মিলিগ্রাম অক্সিজেনকে। তাহলে সেখান থেকে আমরা টাইডেশন করে যতটুকু আমরা প্রমাণ দ্রবণ পাবো সেই মানটা বসালেই আমরা কি করবো, ওই নমুনায় উপস্থিত অক্সিজেন পরিমাণটা বের করতে পারবো। যেটা বলছি এটা আয়তন এবং ঘনত্বের জন্য পানির ডিও মান নির্ণয় করা যায়। প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা নির্দিষ্ট তাপমাত্রায়, সংজ্ঞাটা হচ্ছে বলা হয় নির্দিষ্ট তাপমাত্রায় মানে প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদাটাকে ইংলিশে বলা হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার পানিতে উপস্থিত জৈব দূষককে জাহিত করতে যত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন সে পরিমাণকে বিওডি বলে। তো বলছে যে জৈব দূষককে জাহিত করতে যত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন, তো বিওডি মানটা যত কম হবে ডিওর মানটা তত বেশি হবে। এই জন্য বলছে যে ভালো পানির বিওডি মান 6 ppm এর বেশি হওয়া উচিত না। আর ঘু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক পানিতে অনুমোদিত বিওডি মান 6 ppm। এখানে জৈব বস্তুকে কিভাবে অক্সিজেন জাহিত করতে সে লিখে দেওয়া হয়েছে। আমরা জানি জৈব বস্তু বা জৈব যৌগের অক্সিজেন জাহিত করলে, কেউ দহন করলে বা জাহিত করলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন। বিওডি নির্ণয়, আমরা এই বিওডি হচ্ছে মিলিগ্রাম পার লিটার অর্থাৎ ppm এ নির্ণয় করব। d1 minus d2 ব্র্যাকেট ক্লোজ মাইনাস b1 minus b2 ব্র্যাকেট ক্লোজ ইনটু f ভাগ p। তো এখানে প্রতিটা প্যারামিটার সম্পর্কে বলা আছে। তো এখানে d1 হচ্ছে লঘু নমুনায় ডিউ এর পরিমাণ মানে ডিজলভ অক্সিজেন পরিমাণ, আর d2 হচ্ছে লঘু নমুনায় ইনকিউবেশনের পর ডিউ এর পরিমাণ, বীজযুক্ত লঘু পানির ডিও এর পরিমাণ, বীজযুক্ত লঘু পানির ইনকিউবেশনের পর ডিও এর পরিমাণ, এফটা হচ্ছে নমুনার বীজের সাথে নিবন্ধিত বীজের অনুপাত, আর পি হচ্ছে ব্যবহৃত নমুনার দশমিক ভগ্নাংশ। এই মানগুলো এখানে বসালে আমরা ওই পানির বিওডি মান নির্ণয় করতে পারবো কোন এককে, মিলিগ্রাম পার লিটার বা ppm এককে। এখন
আসলে রাসায়নিক অক্সিজেন চাহিদা সিওডি, মানে ইংলিশে বলা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সিওডিটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার পানিতে উপস্থিত জৈব ও অজৈব দূষককে জারিত করতে যত মিলিগ্রাম অক্সিজেনের প্রয়োজন সে পরিমাণকে সিওডি বলে। সিওডির ক্ষেত্রে জৈব দূষক ও অজৈব দূষককে জারিত করতে অক্সিজেনের যে পরিমাণ প্রয়োজন এই পরিমাণটাকে বোঝাচ্ছে। তার মানে এখানে অক্সিজেনের প্রয়োজনটা বেশি, তার বোঝা যাচ্ছে সিওডিতে অক্সিজেনের পরিমাণটা বিওডি অপেক্ষা বেশি লাগবে। তো এখানে আমরা সিওডি নির্ণয়ের সূত্র হচ্ছে V1 - V2 ইন্টু n ইন্টু 8 ইন্টু 1000 ভাগ x, এটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার। তো এখানে প্রতিটা রো আছে মোল লবণের দ্রবণ আয়তন, ঠিক আছে, মোল লবণের দ্রবণ আয়তন। মোল লবণ হচ্ছে এখানে মোল লবণ হচ্ছে অ্যামোনিয়াম আয়রন 2 সালফেট, অ্যামোনিয়াম আয়রন 2 সালফেট এবং হেক্সাহাইড্রেট। অ্যামোনিয়াম আয়রন 2 সালফেটের সাথে সলভ্য পানি থাকবে, এই লবণটাকে বলবো আমরা মোল লবণ। তো এটা হচ্ছে প্রাথমিক মোল লবণের দ্রবণ আয়তন। তারপর হচ্ছে যে পরিবর্তিত মোল লবণ দ্রবণ আয়তন, তারপর হচ্ছে মোল লবণ দ্রবণের ঘনমাত্রা, পরীক্ষার জন্য গৃহীত নমুনার আয়তন। ঠিক আছে, তো এই মানগুলো বসে আমরা কি করব, সিওডি মানটা নির্ণয় করতে পারবো। এরপরে হচ্ছে টিডিএস, মোট দ্রবীভূত কঠিন পদার্থ। তো টিডিএস কে বলবো কোন নির্দিষ্ট আয়তনের পানিতে দ্রবীভূত সকল প্রকার রাসায়নিক, যেমন বিভিন্ন খনিজ পদার্থ, লবণ অথবা ধাতবায়ন উপাদানের মোট পরিমাণকে পানি টিডিএস বলে, অর্থাৎ মোট দ্রবীভূত কঠিন পদার্থ। কোন নির্দিষ্ট আয়তনে পানিতে দ্রবীভূত সকল প্রকার রাসায়নিক উপাদানের মোট পরিমাণকে পানি টিডিএস বলে। তো এখানে একটা টেবিল দেওয়া আছে, যে টেবিলের সাহায্যে আমরা টিডিএস এর আদর্শ পানযোগ্য পানি পরিমাণ বের করতে পারি। যেমন হচ্ছে যদি টিডিএস এর মান ppm কে 0 থেকে 200 ppm হয়, তাহলে সেটা আদর্শ পানযোগ্য পানি। গ্রহণযোগ্যতার সর্বোচ্চ মান বলা আছে, আমরা সর্বোচ্চ 200 থেকে 250 ppm পর্যন্ত গ্রহণ করতে পারি। আর সর্বোচ্চ দূষণযুক্ত পানি, অর্থাৎ যেখানে দূষণের পরিমাণটা বেশি, সেখানে টিডিএস এর মান কত 500 প্লাস, অর্থাৎ 500 ppm এর বেশি হলে সেই পানিটা আমরা কখনোই আর ব্যবহার করতে পারবো না। তো টিডিএস কমানোর উপায়, মানে টোটাল ডিজলভ সলিড কমানোর উপায়। তো প্রথম হচ্ছে কার্বন ছাঁকন প্রক্রিয়ার মাধ্যমে, তারপর হচ্ছে পাকন প্রক্রিয়ার মাধ্যমে, বিপরীত অভিসরণ প্রক্রিয়ার মাধ্যমে, তারপর হচ্ছে আয়ন বিমুক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে টিডিএস কমানো যায়। তো বাড়ির কাজ তোমরা আমি যে আলোচনাটা করলাম, এই আলোচনা থেকে তোমরা সমাধান করতে পারো পানি খরতার 300 ppm বলতে কি বুঝো, খড় পানিতে সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয় না কেন, ডিও নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করো, পানির বিওডি 5 ppm বলতে কি বুঝো, সিওডি ও বিওডির মধ্যে তুলনামূলক আলোচনা। এগুলো তোমরা উপরোক্ত আলোচনা থেকে চেষ্টা করবো এই প্রশ্নগুলোর সমাধান করতে। ধন্যবাদ সবাইকে।